বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার এবং সাবেক জেলা জজ ইকতেদার আহমেদ। নিয়মিত লেখালেখি করেন বিভিন্ন পত্রপত্রিকায়। আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এবং রাষ্ট্র ও সমাজ চিন্তাবিদ প্রফেসর ডক্টর আবুল কাশেম ফজলুল হক। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। দেশ নানাভাবে এক ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং এক ধরনের অস্থিতিশীল অবস্থাও তৈরি হচ্ছে বলে অনেকেই মনে করছেন এবং সংকটটা ঘনীভূত হতে পারে। এর কিছুটা অভ্যন্তরীণ কারণ, কিছুটা গভর্নেন্সের দুর্বলতা, কিছুটা বৈশ্বিক বা আঞ্চলিক সম্পর্ক এখানে জড়িয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে এই জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহ অন্য স্টেক হোল্ডারদের সঙ্গে বসতে শুরু করেছেন। সো আপনারা কি মনে করেন যে সংকটটা এত বড় একটা অভ্যুত্থানের পরে, যেখানে ছাত্র জনতা গোটা দেশবাসী একসঙ্গে ছিল, সামাল দেওয়া যাচ্ছে না কেন? দেখুন, এই যে জাতীয় ঐক্যের কথা যেটা আপনি বলেছেন, আমরা দেখলাম যে আমাদের যে এই যে সাবেক যে প্রধানমন্ত্রী উনি যখন পলায়ন করে ভারতে চলে গেলেন, তো সেখানে কিন্তু ভারত কিন্তু এই যে ওনার যে এই ক্ষমতা ত্যাগ এবং ওনার যে ভারতে গমন, এটাকে তারা কিন্তু জাতীয় ইস্যু হিসেবে দেখেছে। এবং আমরা দেখলাম যে তাদের হচ্ছিল সর্বদলীয় তারা সভা ডাকলো, সর্বদলীয় সভা ডেকে এটাকে কীভাবে ফেস করবে সেটা তারা মানে সিদ্ধান্ত নিয়েছে এবং সেভাবে কিন্তু তারা আলাপ আলোচনা করেছে। তো আমাদের ক্ষেত্রে তো আমরা এই ধরনের কোনো কিছু দেখি না। তো যদিও আমাদের যে এই বিগত সরকার, এটা তো ধরেন একটা অবৈধ সরকার ছিল এবং তারা হলো যে জগদ্দল পাথরের মতো বসেছিল এবং তারা যে এই 14 বা 15 বছর যে তারা যে ক্ষমতাসীন ছিল, আমরা দেখেছি যে তাদের শাসন আমলে যে 3টা নির্বাচন হয়েছে বা তৎপূর্ববর্তী যে নির্বাচনটি হয়েছিল, এই কোনোটি নির্বাচনই কিন্তু হলো যে আপনারা যে আমাদের যে সাংবিধানিক এবং আমাদের যে নির্বাচন সংক্রান্ত যে আইন আছে সেটা অনুসরণ করে কিন্তু হয়নি। এবং সেটা যদি সংবিধান বা আমাদের যে নির্বাচনী আইন অনুসরণ করে যদি না হয়ে থাকে, তাহলে অবশ্যই এগুলো অবৈধ নির্বাচন। আর তাছাড়া এই নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে বিশেষ করে যে বিগত সরকারের আমলে যে 14, 18 এবং 24-এ যে 3টি নির্বাচন হয়েছে, সেখানে ভোটার টার্ন আউট ছিল বিলো 5%। তো একটা নির্বাচনে যদি বিলো 5% ভোটার টার্ন আউট হয়, এটাকে তো কখনো আপনি গ্রহণযোগ্য নির্বাচন বলতে পারেন না। তো তাদের ধরেন যে অপশাসন বা তাদের দুঃশাসনের কারণে মানুষ বীতশ্রদ্ধ ছিল এবং তাদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, এটা হচ্ছিল স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল এবং এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের ফলশ্রুতিতেই কিন্তু এই সরকারের পতন ঘটেছে। এবং পতন পরবর্তী আমরা দেখলাম যে সরকারটি গঠিত হয়েছে, এটা অনেকেই বলেছে যে জন আকাঙ্ক্ষা বা জন আশা কিন্তু পূরণ হয়নি। এখানে আমরা দেখলাম যে এই সরকারে যারা ঠাঁই পেয়েছেন, এই অন্তর্বর্তী সরকারে, এর একটা উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি তাদের হলো যে বিগত সরকারের শাসন আমলে বিগত সরকারের অপশাসন বা দুঃশাসন বিষয়ে তারা সম্পূর্ণ নিশ্চুপ ছিলেন, তাদের কোনো ভূমিকা বা অবদান ছিল না। তো তাহলে এই ধরনের ব্যক্তিকে আপনি এই অন্তর্বর্তী সরকারে যদি অন্তর্ভুক্ত করেন, তাদের তো কোনো কমিটমেন্ট থাকবে না বা থাকে না। আর তাছাড়া আমরা দেখেছি যে এই যে যারা সরকারে অন্তর্ভুক্ত হয়েছেন, এদের কিছু আছে যে 111 গভর্নমেন্ট যেটা ছিল, ওইটার হলো বেনিফিশিয়ারি। তখন তারা এই 111 গভর্নমেন্টের সাথে সম্পৃক্ত ছিলেন এবং এই 111 গভর্নমেন্টের যে সামগ্রিক কার্যকলাপ তারা পরিচালনা করেছেন। তো এই ধরনের ব্যক্তিকে যদি ধরেন তারা তো 111 গভর্নমেন্ট, এটা হচ্ছিল একটা বিতর্কিত সরকার। তো ওই সরকারের যারা উপদেষ্টা ছিল, তারা যদি আবার পরবর্তীতে এটা হচ্ছিল যেটা স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে যে সরকারের আগমন, এই সরকারে তাদের অন্তর্ভুক্তি ঘটে, সেটা তো জনমনে একটা আশঙ্কা বা শঙ্কা তো দেখা দিবেই। এটা হচ্ছিল একটা দিক। আর আরেকটা দিক হচ্ছিল যে আপনি বিগত 14 বছরে যারা অন্তর্ভুক্ত হয়েছে, এদের 5-6 জনের ভূমিকা ছিল, এটা অস্বীকার করা যাবে না বা এটা অনস্বীকার্য। কিন্তু অবশিষ্ট যারা ছিল, এদের কি ভূমিকা ছিল? এরা যে বিগত সরকারের যে অপশাসন বা দুঃশাসনের বিষয়ে কোনো টকশোতে বা কোনো তাদের লেখনির মাধ্যমে কোথাও কি কোনো ধরনের প্রতিবাদ করেছেন? যদি এই ধরনের কোনো অবদান যদি না থেকে থাকে, তাহলে কার সুপারিশে বা কিসের যোগ্যতার ভিত্তিতে তাদেরকে এই সরকারে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো আমি মনে করি আর কি যে আমাদের তো ধরেন এই যে একটা বড় সুযোগ এসেছিল এবং বিগত সরকার সংবিধান সংশোধন করে সংবিধানকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে যে একটা একদলীয় শাসনকে
চিরস্থায়ী করার একটা রূপরেখা তারা সংবিধানের মাধ্যমে জাতির সামনে উপস্থাপন করেছে এবং নির্বাচনের মাধ্যমে কিন্তু একটা সরকারকে অবসানের সকল পথ কিন্তু রুদ্ধ ছিল এবং সে কারণে আমরা বলবো যে বিপ্লবের মাধ্যমে যে অবসান হয়েছে, যে এটা আমরা বলবো যে এটা স্বতঃস্ফূর্ত বিপ্লব ছিল এবং এই বিপ্লবের মাধ্যমে অবসান পরবর্তী সবাই আশা করেছিল যে জন আকাঙ্ক্ষার প্রতিফলনে একটা সরকার আসবে, কিন্তু সেই জন আকাঙ্ক্ষা তো প্রতিফলিত হয়নি। এখন যাই হোক, যে এখন অন্তর্বর্তী সরকার এসেছে, ইউনূস সাহেব যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান, ওনার ধরেন গ্রহণযোগ্যতা তো বিশ্বব্যাপী তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে, তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি এবং ওনার মতো একজন ব্যক্তিকে যে আমরা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে পেয়েছি, এটা আমি বলবো যে আমাদের জাতির জন্য একটা সৌভাগ্য। কিন্তু উনি এককভাবে তো কোনো কিছুই করতে পারবেন না, তার তো সহযোগী যারা আছে, যে উপদেষ্টা পরিষদের সকল সদস্য যারা আছেন, তারা যদি তার সাথে যদি সমানভাবে যদি পারদর্শী যদি না হয়ে থাকেন, তাহলে যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে এই পরিবর্তন হয়েছে, সেই লক্ষ্য বা উদ্দেশ্য তো সাধিত হবে না। জি, প্রফেসর আবুল কাশেম ফজলুল হক। সরকার ইতিমধ্যেই আমরা দেখেছি যে জাতীয় ঐক্যের উদ্যোগ নিয়েছে এবং তারা কথাবার্তা বলতে শুরু করেছেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও মনে করেন যে হলো যে যারা ইতিহাস লিখেছেন, হাজার বছরের ইতিহাস, আমি লক্ষ্য করেছি তারা সবাই উল্লেখ করেছে যে বাঙালির বুদ্ধি আছে, অনেক কিছু সৃষ্টি করেছে, কিন্তু রাজনৈতিক বুদ্ধি একেবারে নাই। এই কথাটাই এই ভাষাতেই কেউ কেউ লিখেছেন, ইংরেজিতে, বাংলায়, দেশি বিদেশি। তো তারা লক্ষ্য করেছে যে সেই পাল রাজারা বাইরে থেকে এসে এখানে রাজত্ব করেছে, সেন রাজারা বাইরে থেকে এসে, বখতিয়ার খিলজি এবং পরবর্তী যে ইংরেজ আমলের আগে পর্যন্ত শাসন, এদের মধ্যে মূল অন্য রাষ্ট্র থেকে এসে এই রাষ্ট্রে নেতৃত্ব করেছে। ইংরেজ আমলে কিছু পরিবর্তন হয়েছে, হিন্দু মুসলমান বিরোধ এখানে তীব্র হয়েছে। এই বিরোধ সবসময় ছিল, কিন্তু রায়ট হওয়ার মতো বা খুব দুর্ঘটনায় যাওয়ার মতো ছিল না। ব্রিটিশ সরকারের যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এর দ্বারা সুকৌশলে কংগ্রেস এবং মুসলিম লীগের নেতাদের মধ্যে, মুসলিম এবং হিন্দু এর মধ্যে একটা সাম্প্রদায়িক বিরোধ লাগিয়ে চলছে। আর ন্যাশনালিজম একটা কথা, এইটা ভারতবর্ষে যাতে চালু না হয় এবং কোনো রকমের ন্যাশনালিস্ট ফিলিং রাজনীতিবিদদের মধ্যে, বুদ্ধিজীবীদের মধ্যে দেখা না দেয়, এই জন্যও ইংরেজরা সচেতনভাবে চেষ্টা করেছে। কিন্তু আবার ন্যাশনালিস্ট ফিলিংও তো অনেক সময় উগ্র ন্যাশনালিজমও তো আছে। উগ্র ন্যাশনালিজম আসলে সেটা উগ্র জাতীয়তাবাদ। কিন্তু আমাদের এখানে তো ন্যাশনালিজম সম্পর্কে রাজনীতিবিদদের মধ্যেও ধারণা পরিচ্ছন্ন না, বুদ্ধিজীবী যারা লেখেন রাজনীতিবিদ তাদের মধ্যেও পরিচ্ছন্ন না। যেসব রাজনৈতিক টার্ম বাংলাদেশের রাজনীতির জন্য ব্যবহার করা হবে, রাজনৈতিক দলের বিভিন্ন দলের নেতারা, কর্মীরা এবং বুদ্ধিজীবীরা যে মতেরই হোক, কিছু বেসিক ডেফিনেশন ঠিক করে নিতে হবে। জাতি সম্পর্কে যদি আমরা দেখি, আমাদের দেশের যারা খ্যাতিমান লেখক, কোনো স্পষ্ট ধারণা তাদের নেই এবং জাতীয়তাবাদ বিষয়টা ভারতের কমিউনিস্ট পার্টি সবসময় এর থেকে দূরে থাকছে এবং থেকে তারা তো কিছুই করতে পারেনি, মানে রাজনীতিতে তাদের কোনো সাফল্য নেই। তো সেই দিক থেকে বলা যায় যে জাতীয়তাবাদ, জাতিরাষ্ট্র এইগুলো ওয়েল ডিফাইন্ড হওয়া উচিত। একজনের সঙ্গে অন্যজনের মতো পার্থক্য আর অজ্ঞতার কারণে যে ভুল, যেটার মধ্যে পার্থক্য আছে। যাই হোক, তো আমাদের রাজনীতিতে 6 দফা আন্দোলন যখন চলে, তখন তো এককভাবে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে এবং তারা যে ক্ষমতায় যাবে এটা অনেকটা নিশ্চিত। তো ওই সময়েও তো শেখ সাহেব সর্বদলীয় যে জাতীয় ঐক্য, এটার কথা ভাবেননি। অন্য কোনো কোনো দল থেকে মাঝে মাঝে বলা হয়েছে যে আমরা এখন যে সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছি, এইটাকে সফল করতে হলে সর্বদলীয় ঐক্য দরকার। যারা বাঙালি জাতীয়তাবাদ এবং আমাদের যে 6 দফা বা স্বায়ত্তশাসনের দাবি, এগুলো যারা মান্য করে বিভিন্ন দলে আছে, সবাইকে নিয়ে আমাদের করা দরকার, বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলা দরকার। তো শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই কথা কোনো মূল্য পায়নি। 1972 সনে যখন শেখ সাহেব সরকার গঠন করলেন, তার আগে এবং পরে এই যে প্রফেসর মুজাফর আহমদ ছিলেন ন্যাপের এক অংশের নেতা, তিনি শেখ সাহেবের কাছে বারবার গিয়েছেন যে একটা সর্বদলীয় সরকার করেন। যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, বাংলাদেশ প্রতিষ্ঠার এবং আগেকার স্বায়ত্তশাসন আন্দোলনের ধারাবাহিকভাবে ছিলেন, সেসব দলকে নেন। কিন্তু কিছুতেই শেখ সাহেব সেটাতে রাজি হলেন না এবং তিনি রমনা রেসকোর্স ময়দানে পাবলিক মিটিংয়ে, বোধহয় ওই 23শে মার্চ এরকম হতে পারে, সেই দিন বক্তৃতায় বললেন যে আমাকে মুজাফর সাহেব ক্রমাগত বলেন সর্বদলীয় জাতীয় সরকার করতে। আমি বলবো উনি ওনার দলের সাইনবোর্ড, প্যাড এগুলি ফেলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করুন, তাহলে ঐক্য হবে। তো এইগুলি তো ঠিক যুক্তিসঙ্গত কথা হলো না।
আওয়ামী লীগ বড় দল এবং নির্বাচন ইত্যাদিতে বারবার জিতবে এরকম ধারণা ছিল, এবং সেই ধারণা অমূলক না। কিন্তু আমরা অনেক বড় হলেও যারা ছোট তাদের প্রতিও তো আমাদের কিছু দায়িত্ব আছে, এবং রাজনীতি এমন একটা বিষয় যে কোনো একটা কোয়ার্টার যদি গুরুত্বপূর্ণ মুহূর্তে মানে বিদ্বিষ্ট কাজ করে বা অন্যরকম কাজ করে, তাহলে গোটা আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়, লণ্ডভণ্ড হয়ে যায়। তো এই ব্যাপারগুলো তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো উপলব্ধি করেননি। মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন সরকার এই ঐক্যের জন্য, ঐক্যের অভাব ছিল আওয়ামী লীগের ভিতরে তখন শেখ সাহেবের অনুপস্থিতিতে। দুই, আওয়ামী লীগ ছাড়া আরও যে কিছু কিছু দল ছিল, আরও 3-4 দল, সেই দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক খারাপ ছিল। আর তাজউদ্দিন প্রধানমন্ত্রী হয়ে ভাবলেন যে একটা বৃহত্তর ঐক্য যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা যুদ্ধ করে কীভাবে জয়ী হব। তখন তিনি একটা উপদেষ্টা পরিষদ করলেন, যার সভাপতি ছিলেন মৌলানা ভাসানী, আর তাজউদ্দিন সাহেব ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম, আরও আওয়ামী লীগের কয়েকজন ছিলেন, আওয়ামী লীগের বাইরেও কয়েকজন ছিলেন। এইটা করার উদ্দেশ্য ছিল ঐক্য বিধান। এক হলো সর্বদলীয় ঐক্য, মানে যারা মুক্তিযুদ্ধের মধ্যে আছে, আর এক হলো আওয়ামী লীগের অভ্যন্তরীণ ঐক্য তো অনেক বেশি জরুরি ছিল। যে খন্দকার মুশতাক আলাকি 1971 সনে তাজউদ্দিন সাহেবকে কোনোভাবে সহযোগিতা করেছেন, কী করে তাজউদ্দিন সরকারকে উৎখাত করা যাবে তার জন্য 2বার অ্যাটেম্প্ট নিয়েছেন। এই যারা মানে ন্যাশনাল অ্যাসেম্বলি এবং কী বলে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে ইলেক্টেড ছিলেন, তাদের দ্বারাই ওই সরকার গঠিত হয়েছিল। তো সেইটার মিটিংয়ে 2বার অনাস্থা প্রস্তাব এই কী বলে খন্দকার মুশতাক মুভ করেছেন, কিন্তু 2বারই পারেননি। কিন্তু না পারলেও তার তো একটা শক্তি ছিল ওই মানে কর্তৃপক্ষ বা আওয়ামী লীগের লিডারশিপে। তো এইগুলো ছিল আমাদের রাজনীতির বড় রকমের দুর্বলতা। এতে কোনো সন্দেহ নাই যে আমাদের বড় রাজনৈতিক নেতাদের মধ্যে মানে শেখ মুজিব সবচেয়ে বড়, এই কারণে বলা হয় তার কালে অনেক ফেভারেবল ব্যাপার ছিল যেটার তিনি সদ্ব্যবহার করবার চেষ্টা করেছেন। কিন্তু আরও তো আমাদের বড় নেতা আছেন, যেমন মৌলানা ভাসানী, তার নেতৃত্বের অনেক লিমিটেশন ছিল। শেরেবাংলা ফজলুল হক, তার নেতৃত্বেরও অনেক লিমিটেশন ছিল, কিন্তু তারপরেও এরা জনগণের পক্ষে ছিলেন। গরিব মানুষ, কৃষক, শ্রমিকদের কল্যাণে কাজ করেছেন শেরেবাংলা ফজলুল হক। শিক্ষা বিস্তার, মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তার, হিন্দু মুসলিম ঐক্য, এসবের জন্য কাজ করেছেন। কাজেই আমাদের তো নেতৃত্বের একটা ধারাবাহিকতা আছে, কিন্তু এখন যদি আমরা সেই ধারাবাহিকতা রক্ষা না করে একমাত্র বঙ্গবন্ধুকেই সব কিছু করেছেন এইভাবে তুলে ধরি, তাহলে সেটা তো লোকে ভুল বুঝবে, নিজের দলের এইগুলোর একরকম রাজনৈতিক সমস্যা। কিন্তু এই যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, এই কথা তো অন্তত মানে 3 বছর আগের থেকে বলা হয়েছে। শেখ হাসিনার পদত্যাগ করার আরও 3-4 বছর আগের থেকে বলা হয়েছে। তো শেখ হাসিনা ওই কথা কানে নেননি। শেষে যখন এই ন্যাশনাল অ্যাসেম্বলিতেও কেউ কেউ কথা তুললেন এবং ব্যাপারটা সাধারণ শিক্ষিত লোকদের মধ্যেও বড় হয়ে দেখা দিয়েছে, তখন তিনি একটু আধটু তাকিয়েছেন। কিন্তু এত বিরাট ক্ষতি যে হয়ে গেছে, মানে এইটা তো তিনি বুঝতে চাননি। এইগুলোতে সংকট। তাছাড়া ভাষার মধ্যেও তো একটা সৌজন্যবোধ এবং অন্যদের প্রতি একটা মর্যাদা বোধ নিয়ে কথা বলা দরকার। কিন্তু আওয়ামী লীগে এই শেখ হাসিনা, ওবায়দুল কাদের, কামরুল ইসলাম এরা যে ভাষায় কথা বলেছেন, তাতে বিএনপির নাম করেই প্রধানত বলেছেন এদের মধ্যে কোনো মানুষ আছে এটাই যেন স্বীকার করেন না। তো এই যে বাস্তবতা, এটার দ্বারা আমাদের রাজনৈতিক নেতৃত্বের সরকারের একটা দুর্বলতা প্রকাশ পেয়েছে। এবং আওয়ামী লীগ যেহেতু সবচেয়ে বড় দল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে, সেই জন্য মানুষের আশা এবং দাবিও আওয়ামী লীগের প্রতি অনেক বেশি ছিল। তো শেখ হাসিনার আমলে যে যে ভুল কাজ হয়েছে সেটাই লোকে স্মরণে রাখছে। পদ্মা সেতু কিংবা ঢাকার মেট্রো রেল, চিটাগাং চট্টগ্রামে ওই যে আন্ডারপাস করলেন কর্ণফুলী নদীর নিচ দিয়ে, এইগুলো দেখছে মানুষ ভালো। কিন্তু আমাদের প্রতিদিনের জীবনযাত্রা এর উপরে যে অত্যাচার করছে ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ এবং আওয়ামী লীগের কোনো নেতা ব্যক্তিগতভাবে মানুষকে ক্ষতি করছে। সে আগের দিনের জমিদাররা যেমন কৃষকদের কাছ থেকে যে কোনো জিনিস যে কোনোভাবে নিয়ে যেত, সেই ধরনের কাজ করেছে, কি তার চাইতে বেশি খারাপ কাজ করেছে। এগুলো তো শেখ হাসিনা মানে চেক দেওয়ার কোনো চেষ্টা করেন। মিস্টার ইকতেদার আহমেদ, আমরা মানে জাতীয় ঐক্য কেন আমাদের মানে অস্থিমজ্জার মধ্যেই নেই সেটা আমরা শুনলাম, এবং আপনি গভর্নেন্সের কিছু দুর্বলতার কথা বলছিলেন এবং সেটার প্রধান কারণ আপনি রাষ্ট্র পরিচালনার যে নেতৃত্ব, সেই নেতৃত্বের দুর্বলতার কথা বলছিলেন। অভ্যন্তরীণ নানা ইস্যুজ আছে এখানে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ইস্যুস আছে এখানে, প্রাইস হাইকের ইস্যুজ আছে, অন্যান্য আরও গভর্নেন্সের নানা ইস্যুজ আছে। কিন্তু আরেকটা বড় সমস্যা এখন হয়ে দাঁড়িয়েছে যে একটা সাম্প্রদায়িক উস্কানি এবং বাংলাদেশ ভারতের মধ্যে একটা টেনশন
আপনি আপনি কি মনে করেন যে এই টেনশন রিজলভ করার কোনো চেষ্টা আপনি দেখতে পান বা এটা হতে পারে? না, বাংলাদেশ তো সবসময় কিন্তু হয়েছিল সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আমরা দেখেছি যে এখানে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে বিনষ্ট হয়েছে, এটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য সম্বলিত ব্যক্তিদের উস্কানিতে এটা হয়েছে। এবং এটা আমরা দেখেছি যে এই বিভিন্ন সময় একদম পাকিস্তান আমল থেকে শুরু করে যখনই দেখলাম যে আমরা যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণের উদ্ভব হয়েছে, এটার পিছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল এবং একটা রাজনৈতিক শক্তি এই একটা পক্ষকে মানে ইন্ধন বা মদত জুগিয়েছে। আমাদের দেশে যে সাধারণ যে হিন্দু জনগোষ্ঠী আছে, সাধারণ হিন্দু জনগোষ্ঠী আমি দেখেছি যে তারা অত্যন্ত শান্তিপ্রিয় এবং বাংলাদেশের প্রতি তাদের কিন্তু সম্পূর্ণ আনুগত্য রয়েছে। এখন কিছু কিছু হিন্দু নেতৃস্থানীয় ব্যক্তি যেমন ইসকনের সাথে যারা সম্পৃক্ত বা যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে যারা সম্পৃক্ত, এখানে এদের কিছু কিছু নেতৃবৃন্দ অত্যন্ত উগ্র। এবং আমরা দেখেছি যে যখন ইভেন বিগত আওয়ামী লীগের শাসন আমলেও হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের একজন নেতা তিনি সরাসরি মোদির সঙ্গে যোগাযোগ করেছেন এবং মোদির কাছে চিঠি লিখেছেন। তো তখনও কিন্তু এটা তো আমাদের রাষ্ট্রদ্রোহ সম অপরাধ, কিন্তু বিগত সরকার তার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বা কোনো ধরনের তাকে বিচারের আওতায় আনার জন্য কোনো ধরনের উদ্যোগও গ্রহণ করেনি। তো আমাদের দেশে যে নেতৃস্থানীয় কিছু হিন্দু ব্যক্তি এরা রাজনৈতিকভাবে এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বা আমাদের এখানকারও একটা দল যারা যে এই বিগত সময়ে ক্ষমতাসীন ছিল, তারা এটার পিছনে অনেক কলকাঠি নাড়তেছে এবং তাদের এই প্ররোচনাতেই আজকে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে বিনষ্ট হচ্ছে, এটা যে যেটা এটা আমার বিশ্লেষণ, এটা অন্যদের অন্য ধরনের বিশ্লেষণ থাকতে পারে বা আমরা যে ধরনের তথ্য পেয়েছি এবং আমরা যে ধৈর্যের পরিচয় দিয়েছে আমাদের যে বাংলাদেশের জনমানুষ। চট্টগ্রামে যে একজন আইনজীবী নিহত হওয়ার পরে এটা তো এখনকার যুগে তো সব কিছুই আপনি নির্ধারণ বা নিরূপণ করতে পারেন যে এটার পিছনে কারা ছিল বা কারা এই অপরাধ সংগঠিত করেছে। তো ভিডিও ফুটেজ আছে এবং ভিডিও ফুটেজ দ্বারা এটা আপাতত প্রতিষ্ঠিত হয়েছে যে কারা এই ঘটনা সংগঠিত করেছে। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে আমাদের এখানকার যে সকল রাজনৈতিক দল এবং সরকারের পক্ষ থেকে সকলকে শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে। এখানে ঠিক অনুরূপ ঘটনা যদি ভারতে ঘটতো, তাহলে একটার বদলে এরকম কোনো হিন্দুকে যদি মুসলিমরা যদি মেরে ফেলতো, তাহলে দেখা যেত একজনের স্থলে 100 জনকে তারা কিন্তু বদলা নিয়ে ফেলতো। তো আমাদের এখানে তো কোনো ধরনের বদলা কিন্তু আমরা কিন্তু নিই নাই। যে আমরা যে এই যে আমাদের যে সহিষ্ণুতা আমরা প্রদর্শন করেছি আমাদের রাজনৈতিক দল এবং আমাদের এই বর্তমান ক্ষমতায়ন সরকার এবং এদেশের জনমানুষ, এটা প্রশংসার দাবি রাখে এবং প্রশংসাযোগ্য। এবং আমরা এখনও চাই যে আমাদের দেশে সম্প্রীতি থাকুক, শান্তি থাকুক এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনমতের প্রতিফলনে একটা সরকার আসুক এবং সেই সরকার দেশ শাসন করুক, এক দেশকে উন্নয়ন এবং সমৃদ্ধির দিকে নিয়ে যাক। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, একটা ব্যাপার হলো যে সদিচ্ছা বলে একটা কথা, ইংরেজদের একটা প্রবাদ আছে যে অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। এটা ইংরেজরা নিজের দেশের বাইরে অন্যত্র প্রয়োগ করেনি, কিন্তু নিজেদের দেশের ভিতরে অনেস্টি ইজ দি বেস্ট পলিসি, লিভ অ্যান্ড লেট আদার্স লিভ, এই জাতীয় যে প্রভাব এগুলো তাদের দেশে আছে এবং তাদের নিজেদের জন্য এগুলো কল্যাণকর এটা মনে করে। কিন্তু বাইরের দুনিয়া যেখানে তারা উপনিবেশ স্থাপন করেছে সেখানে আবার অন্যরকম করেছে। তা আমাদের দেশে তো সদিচ্ছার অভাব হলো সব ব্যর্থতার মূল কারণ। যেখানে সদিচ্ছা নেই সেখানে যত ভালোই পরিকল্পনা আনা হোক এটা তো সফল হয় না, বেশি দূর এগোয় না এরকম। তা আমাদের এখানে সুষ্ঠু নির্বাচন হয় না, এটা নিয়ে বিরোধ করছে আওয়ামী লীগ এবং কী বলে বিএনপি। অন্যান্য দলগুলো এই সম্পর্কে তেমন কোনো কথা বলে না, একটু আধটু বলে, কোনোটা আওয়ামী লীগের পক্ষে কোনোটা বিএনপির পক্ষে। মূলত আওয়ামী লীগের নেতৃত্ব এবং বিএনপির নেতৃত্ব তাদের এটা বোঝা দরকার। বাংলাদেশে স্বাধীন হওয়ার পরে আমি দেখছি যে 21শে ফেব্রুয়ারি 1972 সেইখানে শহীদ মিনারে কারা আগে যাবে তা নিয়ে একটা ঠেলাঠেলি ঢাকাঢাকি প্রধানত ছাত্র তরুণদের মধ্যে। এই 12টা 1 মিনিটে ওখানে যাত্রা, এটাও তো 72 সাল থেকে আরম্ভ হয়েছে। এর আগে আমরা শহীদ মিনারে গিয়েছি, সেটা সকাল 6টা থেকে আরম্ভ করে এই 12টা 1টা পর্যন্ত চলছে। আরও বেশি সময় কাগজে কলমে ছিল, কিন্তু মোটামুটি 12টা বা 1টার মধ্যেই সবাই যেত। এই যে 12টা 1 মিনিট থেকে করলো
এটাও সে ওই সরকার, শেখ সাহেবের সরকারই করেছে। তো এতে তো 12টা এই সময়টাতে এত ধাক্কাধাক্কি ঠেলাঠেলি কয়েক বছর হয়েছে যে একটা হরিবোল অবস্থা। এবং আমি এইটা দেখেছি যে 1972 সালেই প্রথম মেয়েদেরকে নিয়ে টানাটানি এই শহীদ মিনার এবং তার আশেপাশে এটা হয়েছে, এর আগে কখনো হয়নি। তারপরে কিছু কিছু হিন্দুকে ধাক্কা দিয়েছে, গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, এটাও এর আগে কখনো 21শে ফেব্রুয়ারি উপলক্ষে হয়নি। অর্থাৎ 72 সাল থেকেই কিছু উইকেড লোক, দুষ্ট লোক এগুলো করেছে। তারা যে আওয়ামী লীগের এটা বলা যাবে না, আর তারা যে আওয়ামী লীগ বিরোধী এটাও বলা যাবে না। এক কথায় বললে বলা যায় যে এরা মিসক্রিয়েন্টস, এরা অপকর্ম করে আনন্দ পায়, কিছু কিছু লাভ করে। তো এই ধরনের লোকদের যদি আইনগতভাবে অপরাধী হিসেবে শাস্তি দিত এবং এই শাস্তি দিয়ে দেশবাসীকে সেটা জানিয়ে দিত, তাহলে অনেক ভালো হতো। তারপরে এই যে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে এরকম অনেক ঘটনা ঘটেছে এবং ওই গভর্নমেন্টও এটাকে সাম্প্রদায়িকতা বলছেন। কিন্তু সাম্প্রদায়িকতা একটা শব্দ ব্রিটিশ সরকার ভারতের রাজনীতিতে ব্যবহার করেছেন। একসময় ইংরেজির ডিকশনারিতে, ওই অক্সফোর্ড ডিকশনারি ইত্যাদিতে ছিল যে কী বলে কমিউনালিজম মানে কি, ইংরেজিতে লেখা ছিল যে নিজের কমিউনিটির জন্য কল্যাণকর চিন্তা করা, ভালো চিন্তা করা। তারপরে লিখছে ইন ইন্ডিয়ান ইংলিশ হিন্দু মুসলিম হেট্রেড। এই যে ইন্ডিয়ান ইংলিশ আলাদাভাবে হিন্দু মুসলিম হেট্রেড হয়েছে কমিউনালিজম ইত্যাদি ব্যবহার করে, এইটাও তো ভারতে ইংরেজ শাসকেরা এটা তৈরি করেছে। ইংরেজ শাসন না থাকলে স্বাধীন হলে কি হতো সেটা একটা চিন্তা করার বিষয়, কিন্তু সেটা তো হয়নি। এইরকম হলো বাস্তবতা। এখন তো সাম্প্রদায়িকতা এই কথাটা অনেক বেশি বলা হচ্ছে, ঘটনাও বেশি ঘটছে। এটা অমঙ্গলকর, এটা বন্ধ করার দায়িত্ব আমাদের বর্তমান যে উপদেষ্টা মণ্ডলীর সরকার, তাদের করা উচিত। এবং তাদেরকেও এই ইস্যুতে সাম্প্রদায়িকতাবাদ এরকম একটা মানে রাজনৈতিক টার্মে না গিয়ে ক্রিমিনাল হিসেবে এদেরকে বিচার করা, থানা পুলিশের মাধ্যমে, কোর্টের মাধ্যমে। এবং আমাদের দেশে বিচার এখন যে রূপ নিয়েছে, দীর্ঘ সময় লাগে, এইটা মানে কী করে স্বল্প সময়ে সম্ভব, মানুষের উপরে অবিচার করে না, সুবিচার কী করে সম্ভব এইটা বুঝতে হবে। আমি দেখেছি যে ইংল্যান্ডে আপনার মার্ডার কেস, এটা ওইটা 1 মাস 1.5 মাসের মধ্যে ফল বের করে ফেলে। ইউরোপীয় অন্যান্য দেশে ওই রকম, কিন্তু আমাদের দেশে তো একটা মার্ডার কেস হলেও সেটা দীর্ঘ সময় নেয় এবং হাইকোর্টে গিয়ে সবগুলো পড়ে থাকে। যে শাস্তি হয় এটা হাইকোর্টের অনুমতি ছাড়া কার্যকর করতে পারে না। তো এইসব কারণে বলবো যে আমাদের বিচার ব্যবস্থা, আইন এইগুলোতে অনেক পরিবর্তন আনা দরকার। এখন যে লক্ষণীয় ব্যাপার যে শেখ হাসিনার যে একটানা 15 বছরের শাসন, এই কালে তো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মর্যাদা নষ্ট করে ফেলেছে। এখন এই যে সাম্প্রদায়িকতার ইস্যু বা যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এর মধ্যে বা ধর্মীয় উত্তেজনা, এর মধ্যে প্রতিবেশী দেশ ভারত জড়িয়ে পড়েছে এবং ভারত বাংলাদেশের মধ্যে একটা টেনশনও চলছে। আপনি কি মনে করেন এই টেনশন? এখানে একটা ব্যাপার মৌলিক, যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, মানে সংগ্রাম, যুদ্ধ এইসবের মধ্যে দিয়ে। তাতে আওয়ামী লীগের লোকেরা সবসময়, যেহেতু ইন্দিরা গান্ধী সরকার, ভারত সরকার মানে সর্বাত্মক সহযোগিতা করেছে বাংলাদেশের মুক্তি সংগ্রামে, এবং ভারতীয় সহায়তা ছাড়া, ভারতীয় মিলিটারি ফোর্স এখানে না দিলে এই স্বাধীনতা সম্ভব হতো না। কী হতো না হতো সেটা ভিন্ন চিন্তার বিষয়। তো এই কারণে আওয়ামী লীগেরও ভারত সরকারের প্রতি একটা বিশেষ আনুগত্য আছে। আর আওয়ামী লীগ ছাড়া অন্য দলগুলোর, আওয়ামী লীগ যেহেতু এটার সমর্থক, তারা পাল্টা অন্য চিন্তা করে। তো এইখানে আবেগ কাজ করে, প্রধানত আবেগের সঙ্গে বুদ্ধি ততটা কাজ করে না। এর ফলে সমস্যা জটিল হয়েছে। ভারত আমাদের মুক্তি সংগ্রামে, আমাদের সাফল্যের পেছনে বিরাটভাবে সহায়তা করেছেন। এই জন্য আমরা কৃতজ্ঞ থাকবো, এই জাতি চিরকাল কৃতজ্ঞ থাকবে। কিন্তু কৃতজ্ঞ থাকা মানে তাদের কাছে ঋণ স্বীকার করা, ওই সময়ের যারা ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা। চিরকালের জন্য আমরা তাদের ডাইরেকশন অনুযায়ী চলবো, তাদের পরামর্শ নিয়ে চলবো, এরকম চিন্তা থাকা উচিত না। এরকম চিন্তা যাদের মধ্যে আছে তারা খুব ভুল করেন। তারা নিজেদেরও ক্ষতি করেন, জনসাধারণের ক্ষতি করেন, আমাদের জাতি এবং রাষ্ট্রের ক্ষতি করেন। তো এইসব দিক দিয়ে এই উপদেষ্টা মণ্ডলীতে আলোচনা হওয়া দরকার। এবং উপদেষ্টা মণ্ডলী যদি ভালো অবস্থা তৈরি করে যেতে চান, এটা দীর্ঘ সময়ের ব্যাপার, তারপরেও যদি একটা মানে বিগিনিং তারা করে যেতে চান, তাহলে এইগুলি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এবং শাস্তিমূলক ব্যবস্থার দ্বারা অনেকটা হয়, কিন্তু শাস্তিমূলক ব্যবস্থার বাইরেও মানুষকে অনেক কিছু জানিয়ে মানুষের মনোভাব পরিবর্তন করা যায়। তো এই দিকে মনোযোগী হওয়া দরকার আমাদের উপদেষ্টা। মিস্টার আহমেদ,
একটা কথা আছে যে যে জাতি তার অতীত ইতিহাস জানে না তার পক্ষে কিন্তু সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণ সম্ভব না। তো আমরা যদি আমাদের যে বঙ্গভঙ্গের দিকে তাকাই, যেটা 1905 সালে হয়েছিল, তো আমরা দেখলাম যে এই যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কারা অবস্থান নিয়েছিল। বঙ্গভঙ্গ তো এই দেশের হচ্ছিল অবহেলিত মুসলিম জনগোষ্ঠীর সপক্ষে ছিল এই বঙ্গভঙ্গটা। তারপরে আমরা দেখলাম যে যে বছর বঙ্গভঙ্গ হলো ওই বছরই কিন্তু রবীন্দ্রনাথ একটা গান রচনা করলেন, ক্ষোভে দুঃখে অপমানে অভিমানে তিনি বাংলার অখণ্ডতা অক্ষুণ্ণ রাখার জন্য একটা গান রচনা করলেন। তো আমরা সবাই জানি সেই গানটা কি। তারপরে দেখলাম যে আমরা এই যে উনিও কিন্তু বঙ্গভঙ্গের বিরুদ্ধে অবস্থান নিলেন এবং গড়ের মাঠে যে মিটিং হলো সেখানেও দেখলাম তার সভাপতিত্বে এই মিটিং হলো এবং এখানকার যে বর্ণ হিন্দুদের প্রচেষ্টাতেই এবং তাদের আন্দোলনের ফলশ্রুতিতেই দেখলাম যে আমরা হচ্ছিল বঙ্গভঙ্গ রদ হয়ে গেল। রদ হওয়ার পরবর্তী ব্রিটিশরা কম্পেনসেটরি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করলো। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণার পরবর্তী আমরা দেখলাম যে তাদের পক্ষ থেকে বিরোধিতা এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, কলকাতায় তো বিশ্ববিদ্যালয় আছে। এরপরে আমরা দেখলাম যে তাহলে 1905 সালে এই যে বর্ণ হিন্দুদের অবস্থান হচ্ছিল বঙ্গ বিভাজনের বিপক্ষে, অর্থাৎ একক বাংলা। আর 1947 সালে আমরা দেখলাম যে তাদের অবস্থান হচ্ছিল সম্পূর্ণ ভিন্নতর। তারা বললো যে উইদাউট পার্টিশন অফ বেঙ্গল উইল নট অ্যাকসেপ্ট পার্টিশন অফ ইন্ডিয়া। সেখানে দুইটা বলেছে, উইদাউট পার্টিশন অফ বেঙ্গল অ্যান্ড উইদাউট পার্টিশন অফ পাঞ্জাব উইল নট অ্যাকসেপ্ট পার্টিশন অফ ইন্ডিয়া। এবং সেখানে যে এই রক্তক্ষয়ী যে দাঙ্গা হয়েছে, এটা আপনি যে বইগুলো যদি পড়েন, যে পাশ্চাত্যের লেখকরা যে বইগুলো লিখেছে, এটা হচ্ছিল যে অবর্ণনীয় এবং সেখানে হচ্ছিল যে যে ধরনের অত্যাচার নিষ্পেষণ হয়েছে এটা ভাষায় বর্ণনা করার মতো না। এই যে এখানেও এই যে আমাদের এই যে বাংলা এবং পাঞ্জাবে যে রায়ট হলো আর কি। তারপরে ধরেন এই যে তখন আমরা দেখলাম যে এই ভারতের অবস্থান হলো বাংলা বিভাজনের পক্ষে এবং তাদের কারণেই কিন্তু বাংলা বিভাজন হলো। আর ক্যাবিনেট মিশন প্ল্যানে যেটা ছিল ওই অনুযায়ী যদি ভারত ভাগ হতো তাহলে তো এখানে যে আমরা তো সি গ্রুপে ছিলাম, বেঙ্গল এবং আসাম নিয়েছিল হয়েছিল সি গ্রুপ, আর এ গ্রুপে হয়েছিল পাকিস্তান এবং তার প্রভিন্সগুলো ছিল। সেটা আমার মনে হয় উপমহাদেশের জন্য অনেক ভালো দিক ছিল এবং সেটাও কিন্তু নেহেরু এবং গান্ধীর কারণেই কিন্তু এই ক্যাবিনেট মিশন প্ল্যানটি বাস্তবায়িত হয় নাই। তারপরে আপনি দেখলেন যে ব্রিটিশরা বলল যে ঠিক আছে, যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে দুটা পৃথক রাজ্য হবে এবং প্রিন্সলি স্টেট যেগুলো ছিল ওদেরকে বলেছে যে তোমরা পাকিস্তানেও যেতে পারো বা ভারতেও যেতে পারো। তো হায়দ্রাবাদের যে নিজাম ছিল, তো উনি বললো যে উনি পাকিস্তানেও যাবেন না, ভারতেও যাবেন না, উনি স্বাধীন থাকার ঘোষণা দিলেন। আমরা দেখলাম যে 1948 সালে ইন্ডিয়ান আর্মি এটা ইনভেট করলো হায়দ্রাবাদ ইনভেট পরবর্তী ওরা উইদিন 40 আওয়ার্স অফ ইনভেশন দে হ্যাভ অকুপাইড দি হায়দ্রাবাদ এবং ইয়েদেরকে যে হায়দ্রাবাদের নিজামের সোলজারদেরকে ডিফিটেড করলো। ডিফিটেড হওয়ার পরে নেহরু মেড ই স্পিচ ইন দি পার্লামেন্ট এবং সে পার্লামেন্টের স্পিচে বলেছে যে উই হ্যাভ এস্টাবলিশড আওয়ার ফুল কন্ট্রোল ওভার হায়দ্রাবাদ, আওয়ার ট্রুপস হ্যাভ ডিফিটেড দি ট্রুপস অফ দি নওয়াব, ভেরি সুন ইস্ট পাকিস্তান উইল কাম উইথ আস। তাহলে এটা আপনি যদি ওদের যে পার্লামেন্টারি প্রসিডিংস দেখেন সেখানে আপনি এটা পাবেন। তাহলে এটা তো ওদের আজকে না, 1948 সালে যে 47 সালে যে এই যে বাংলা যে বিভাজন হয়েছে, এই বাংলা বিভাজন কিন্তু ভারত কোনোভাবেই মেনে নেয় নাই। আর আমরা যেটা বলি যে এই যে 1971 সালে যে 71 সালে আমাদের হচ্ছিল স্বাধীনতা যুদ্ধ পরবর্তী, আপনার নিশ্চয়ই মনে আছে যে শ্রীনগর থেকে পাকিস্তানের লাহোরে একটা প্লেন নিয়ে যাওয়া হয়েছিল, এই যে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটা প্লেন, এবং যারা নিয়ে গিয়েছিল পাকিস্তান তো তখন আর এত কিছু বুঝে নাই এবং পাকিস্তান কিন্তু ওই যে পাকিস্তানের যে ইন্টেলিজেন্স বলেন, ইন্টেলিজেন্স কিন্তু ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের মতো এত না, মেধাবী না। তো তারা তো এদেরকে স্বাগত জানালো, এদেরকে মালা টালা দিল। তারপরে আমরা দেখলাম যে এরাই কিন্তু পরবর্তী দেখা গেল যে এরা দে আর দি র এজেন্টস অফ দি র এবং পরবর্তীতে যে দুজন ছিনতাই করে নিয়ে গেলো এরা কিন্তু ওই যে কাশ্মীর থেকে নির্বাচিত জনপ্রতিনিধি হলো। তো এটা এই যে ভারত যে এই যে বাংলাদেশ যে এই পাকিস্তানের অন্তর্ভুক্ত না হয়ে যদি বাংলাদেশ যদি স্বাধীন রাষ্ট্র হিসাবে থাকতো এর মতো এই হায়দ্রাবাদের মতো, এরা তো 48, 49 বা 50 সালে কিন্তু তারা অকুপাই করে ফেলতো। তো আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার কারণেই কিন্তু আমরা ধরুন 23 বছর তাদের সাথে ছিলাম। তারপরে আমরা একটা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমাদের এখানে স্বাধীনতা যুদ্ধ হয়েছে এবং তারপরেও তো ধরেন শেখ মুজিবুর রহমানের মতো একজন শক্তিশালী নেতা ছিল বলেই ইন্ডিয়ান ট্রুপসকে বাংলাদেশ থেকে মানে সময় মতো তাদেরকে এই যে বিদায় করতে পেরেছে, আর নয়তো তারা এখানে তো হয়তো পার্মানেন্টলি বসে যেত। তো এই জন্য তো ওনাকে অবশ্যই উনি কৃতিত্বের দাবিদার। আর তার তৎপরবর্তীও আমরা দেখেছি যে উনি যখন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ওআইসি সম্মেলনে যোগ দিল, সেখানে আমরা দেখলাম যে সেখানে হচ্ছিল যে ইন্দিরা গান্ধী এবং ইন্ডিয়ার ছিল পররাষ্ট্রমন্ত্রী ছিল শরণ সিং। সেখানে ওনাকে এই ওখানে আমি এটা আসাফুদ্দৌলার একটা সাক্ষাৎকারে আমি দেখেছি যে সেখানে শেখ সাহেব ছিল, শরণ সিং ছিল, ইন্দিরা গান্ধী ছিল আর ডক্টর কামাল হোসেন ছিল। তখন শরণ সিং শেখ সাহেবকে চার্জ করে বলতেছে যে হোয়াই হি ওয়েন্ট টু অ্যাটেন্ড দি ওআইসি মিটিং।
তখন শেখ সাহেব তাকে মানে ইয়ে করে দিল যে ডোন্ট টিচ মি পলিটিক্স, আই রিপ্রেজেন্ট এ কান্ট্রি হোয়ার 90% পিপল আর মুসলিম। তো এই ধরনের যে উনি যে এই ধরনের কথা বলতে পেরেছে বা এই ধরনের ব্যক্তিত্ব বা তার সাথে যে এই ইন্দিরা গান্ধীর সামনে যে তাকে যে এইভাবে যে মানে অবদমিত করে বা চুপ করিয়ে দিল, তো এই ধরনের ব্যক্তিত্ব বা এই ধরনের নেতা তো মানে পরবর্তীতে আমরা পাই নাই বা পরবর্তীতে বিরল। আমার কথা হচ্ছিল যে আমাদের যে মানে এই যে বাঙালি জাতীয়তাবাদ বা বাংলাদেশি জাতীয়তাবাদ, এই প্রশ্নে আমরা কেউর সাথে হচ্ছিল আপোষ করব না। এখানে হচ্ছিল বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এখানে অন্য কেউর আধিপত্য বা অন্য কেউর ডোমিনেশন আমরা অ্যাকসেপ্ট করব না। আপনার নিশ্চয়ই মনে আছে যে যখন এই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন চলে, যুক্তরাষ্ট্র এবং চীন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং তাদের বিপক্ষে অবস্থান নেওয়ার একমাত্র কারণ ছিল যে তাদের ধারণা ছিল যে স্বাধীন দেশ হিসাবে এবং স্বাধীন পররাষ্ট্রনীতি অনুষ্ঠিত করে এই দেশটি চলতে পারবে না, এখানে হচ্ছিল ইন্ডিয়ান যে ইনফ্লুয়েন্স বা ইন্ডিয়ান সাবজুগেশন থাকবে। তো যাই হোক, যে বাংলাদেশ স্বাধীনতা পরবর্তীতে আমরা তো হচ্ছিল যে আজকে প্রায় 50-এর অধিক সময় আমরা অতিক্রান্ত করলাম। আমরা বিভিন্ন সময়ে আমাদের যে এই যোগ্যতার আমরা আমাদের প্রমাণ রেখেছি এবং আমাদের বাংলাদেশের মানুষ এখানকার হচ্ছিল বাংলাদেশের আপামর মানুষ এবং এখানে হচ্ছিল আমি বলি হচ্ছিল ধর্ম নির্বিশেষে সকলেই কিন্তু হলো দেশপ্রেমিক এবং সকলেই চায় বাংলাদেশে একটা উন্নত এবং সমৃদ্ধিশালী রাষ্ট্রে পরিণত হোক। এখন বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছিল, আমি জাপানে ছিলাম বেশ কিছুদিন, তো জাপানে ওরা বলে যে একটা দেশের জাতীয় নেতৃত্বের মধ্যে অর্থাৎ জাতীয় নেতার মধ্যে যদি ইফ দেয়ার আর কম্বিনেশন অফ 4 কোয়ালিটিস ইন দি লিডারশিপ অফ আপনার এই কান্ট্রি, তাহলে হচ্ছিল উনি হচ্ছিল স্বল্পতম সময়ের মধ্যে দেশকে একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে পারেন। সেই 4টা গুণাবলী হলো অনেস্টি, সিনসিয়ারিটি, ডেডিকেশন অ্যান্ড প্যাট্রিয়টিজম। তো বাংলাদেশের দুর্ভাগ্য হলো যে বাংলাদেশ কিন্তু আমরা এই যে স্বাধীনতার 50 বছর পরেও এই 4টি গুণাবলী সম্বলিত নেতা আমরা পাইনি এবং জাতিকে এই গুণাবলী সম্পর্কিত একজন নেতাই কিন্তু একমাত্র পারে জাতিকে একটা উন্নয়ন এবং সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, বাংলাদেশে এখন জননেতা বলা যায় এরকম কোনো ব্যক্তি কোনো দলে এবং দলের বাইরে ইন্ডিভিজুয়াল নেই। যারা এখন নেতৃত্ব করছেন তারা পার্লামেন্টের মেম্বার হতে চান, মন্ত্রী হতে চান, কেউ কেউ প্রধানমন্ত্রী হতে চান, এরকম নানান ব্যাপার আছে। কিন্তু একটা জাতি, একটা রাষ্ট্র, জনজীবন, তাদের কল্যাণ চিন্তা করেন এরকম লোক তো দেখা যায় না। আর আমার ব্যক্তিগতভাবে আলাদা কোনো স্বার্থ নেই, সকলের স্বার্থের সঙ্গে আমার স্বার্থও যুক্ত, এর বাইরে আমরা কিছু করব না, এই মনোবৃত্তি সম্পন্ন কোনো নেতা খুঁজে পাওয়া যায় না। ভারতে যদি এখনও আমরা দেখি তাহলে পশ্চিমবাংলা থেকে আরম্ভ করে একেবারে পশ্চিম দিকে উত্তর দিকে চলছে, সর্বত্রই কিন্তু রাজনৈতিক নেতারা পোশাক পরিচ্ছদে, খাওয়া দাওয়ায় এবং নানান কিছুতে খুব সরল জীবন যাপন করেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানে সামান্য পোশাক নিয়ে চলেন, কোনো বিলাসিতা নেই। এটা অন্য যেসব প্রদেশ সেইখানে দেখলেও এরকম দেখা যায়। যারা সেন্ট্রাল লিডার তাদের মধ্যেও ওই বিলাসিতা ব্যাপারটা মানে খুব কম পাওয়া যায়। কিন্তু আমাদের দেশ তো এখনও এই ব্যক্তিগত সম্পত্তি করার জন্য মন্ত্রী হয়, পার্লামেন্টের মেম্বার হয়, মেয়র হয়, আরও নানান কিছু। তো এই দিক থেকে আমরা আসলে স্বাধীন বাংলাদেশে কয়েক বছর যাওয়ার পরেই ওই রাজনীতি হারিয়ে ফেলছি এবং পশ্চিমা বৃহৎ শক্তিগুলো বাংলাদেশকে ডিপলিটিসাইজ করতে চেয়েছে, অর্থাৎ নেতৃত্ব থাকবে, ক্ষমতা নিয়ে কারাকারি থাকবে, কিন্তু এর মধ্যে রাজনীতি যাতে না থাকে এরকম কাজ করছে। 1980-র দশকে যে এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, সেই সব আন্দোলনে আওয়ামী লীগ, বিএনপি প্রকৃতপক্ষে কী বক্তব্য নিয়ে দাঁড়িয়েছে জনগণের সামনে? একটাই বক্তব্য, এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি। এবং এই যে এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি, এর বাইরে অন্য কথা মানে উল্লেখযোগ্যভাবে বলেনি। একটু আধটু বলেছে প্রয়োজনে, কিন্তু রাজনীতিবিহীন করে দেওয়ার জন্য পশ্চিমা কোনো কোনো শক্তি এখানে কাজ করেছে। বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল, মার্কিন যুক্তরাষ্ট্র ইত্যাদি, এগুলি তো রাজনীতিতে দৃশ্যমান এবং অদৃশ্য দুই অবস্থানই সক্রিয় থাকে। তো এইগুলিও বিচার করে দেখার মতো। রাজনৈতিক দল গঠনের যে ব্যাপার, এই চিন্তাটা শেখ সাহেবের মধ্যে অল্প ছিল। স্বাধীনতা আন্দোলনের সময়ে আওয়ামী লীগ দলটাকে যেভাবে একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলতে হয় সেটা করেননি। এই প্রশ্ন কেউ কেউ তখন তুলেছে। আর একটা জাতি যখন একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নতুন রাষ্ট্রে পরিণত হবে, তখন যে ঐক্য দরকার, জাতীয় ঐক্য, এটা কোনো এক দল দিয়ে হয় না। যত দল আছে এই মানে ইস্যুর পক্ষে
সেই সব দল নিয়ে আমরা যদি এটা রাশিয়াতে দেখি, চীনে দেখি, সেখানেও দেখি যে মানে যারা এই ধারার মোটামুটি সমর্থক তাদের সকলকে নিয়ে নানান অবস্থানে বিভিন্ন লোকদেরকে দিয়ে সরকার গঠন করেছে। কিন্তু আমাদের দেশে তো শেখ মুজিবুর রহমান ওইভাবে চিন্তা করেননি। এই যে 6 দফা আন্দোলন যখন আরম্ভ হয়েছে তখনও নানান জায়গায় দেখা গেছে যে ছাত্রলীগের কোনো কমিটি নাই, ছাত্র ইউনিয়নের বরং কমিটি হয়েছে। তো ওই যে বাস্তবতা, এটাতে সংক্ষেপে বলা যায় যে তাঁর নিজের প্রতি গোটা জাতিকে আকৃষ্ট রাখা, এটা তার একটা মূল নীতি ছিল। পার্টি গঠন করলে তো নেতাকেও পার্টির সিদ্ধান্ত মেনে চলতে হয়, নিজেও সিদ্ধান্ত তৈরি করবেন। এইসব কারণে এখানে আমাদের যেরকম নেতৃত্ব দরকার ছিল একটা সুস্থ স্বাভাবিক অবস্থা চালু করার জন্য, সেটা হয়নি। তার ফলে বঙ্গবন্ধু সপরিবারে প্রাণ হারালেন। বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সাইনিয়াবাদ সপরিবারে প্রাণ হারালেন। তার যে মানে ভাগিনা ফজল হক মনি সপরিবারে প্রাণ হারালেন। যারা বাড়ির বাইরে ছিল, ছেলে মেয়ে কেউ কেউ, তারা বেঁচে গেছে। তো এই যে ঘটনাটা, এটা তো অনেক বড় ঘটনা। এটাকে একটু একটু করে ছোট করে দেখালে ঠিক হবে না। একটা জাতির জীবনে মুক্তিযুদ্ধের পরে যারা নেতৃত্ব দিয়েছেন এবং কেন্দ্রীয় নেতৃত্বে আসছেন, সেরকম এই যে 3টা পরিবারকে হত্যা করলো, এটা তো সেনাবাহিনীর কিছু মাথা গরম লোকেরা হঠাৎ করে ফেলছে, এরকম তো না। আর এটাও ঠিক যে অস্ত্রাগার থেকে, ক্যান্টনমেন্টের ভিতরকার অস্ত্রাগার থেকে এই অস্ত্র নিয়ে এই 3 বাড়িতে একই সময় আক্রমণ করেছে এবং এই হত্যাকাণ্ড করেছে। এখন শফিউল্লাহ সাহেব ছিলেন তখন প্রধান সেনাপতি। তো প্রধান সেনাপতি তো এইসব ব্যাপারে কোনো রোল প্লে করেননি। জিয়াউর রহমানকে তিরস্কার করা হয়, হ্যাঁ করতে পারে, কিন্তু শফিউল্লাহ তো তার চেয়ে বেশি তিরস্কার পাওয়ার যোগ্য, কারণ তিনি প্রধান সেনাপতি ছিলেন। তার হাতে চাবি থাকার কথা ক্যান্টনমেন্টের যে অস্ত্রাগার। তিনি একান্তভাবে বিশ্বাস করেন এরকম উত্তরপদস্থ অন্য কাউকেও দিতে পারেন চাবি, কিন্তু তার দায়িত্বটা থাকবে প্রধান সেনাপতি। তো প্রধান সেনাপতি তো সেই অস্ত্রাগার কোনো নিয়ন্ত্রণে রাখেননি। ক্যান্টনমেন্টের ভিতর থেকে শস্ত্র নিয়ে এই যে আক্রমণ করেছে, এটার মধ্যে অস্বাভাবিকতা আছে না? শফিউল্লাহ সাহেব অবশ্য এই মানে এটা থেকে বের হয়ে হঠাৎ রিটায়ার করে অথবা এমনিতে বেরিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে আওয়ামী লীগে যোগদান করেছেন এবং আওয়ামী লীগে যোগদান করে আওয়ামী লীগের পক্ষে কাজ করে নিজের পজিশন অনেকটা বদলে দিয়েছে। আর জিয়াউর রহমানরা অন্যরকম কাজ করতে চাইছে আওয়ামী লীগের বিপক্ষে, সেই জন্য কেবল মানে জিয়াউর রহমানকে বললে দোষ দিতে তো হবে না। এখানে শফিউল্লাহ বলি, জিয়াউর রহমান বলি, কি একজন মানে 4-5 জন, বোধহয় 5 জন এই মেজর জেনারেল ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল কেউ ছিলেন না। এই 5-6 জন যে মেজর জেনারেল, এরা প্রত্যেকে তো জানতেন যে আজকে অপারেশনে যাবে কোথায়, শেখ মুজিবের বাড়িতে। এরা সবটা বিষয় যে কেউ জানতেন আমার মনে হয় না সেটা, কিন্তু এরা প্রত্যেকেই জানতেন যে আজকে অপারেশনে যাবে। আমাদের কাছেও তখন এটা খবর আসছে, বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্র এসে বলছে, ছাত্রলীগের ছেলেরাই, যে এরকম তো আজকে যে অপারেশন করলো, এটা শফিউল্লাহ সাহেব কী ভূমিকা পালন করেছেন, আরও যারা মেজর জেনারেল ছিলেন তারা কী করেছেন, তাদের ইমিডিয়েট নিচে আরও নিচে যারা ছিল তারাও তো খবরটা জানতেন। আসলে অবস্থাটা এমন হয়ে গিয়েছিল যে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু তাদের পক্ষে লোক প্রায় ছিলেন না, নিজেদের পারিবারিক এটা ওইটা ছাড়া ছিলেন না। তো এর ফলে রাজনীতি ভ্রান্তির দিকে গেছে এবং এটা গোটা জাতির জন্য মর্মান্তিক ট্র্যাজেডি যে আমাদের এই 3 জন নেতাই প্রাণ হারিয়েছেন। তো এইসব ব্যাপার বুঝতে হবে। আমাদের রাজনীতিটা অনেক আগে থেকেই দুর্বল, অনেক আগের থেকেই নানা রকম ত্রুটিপূর্ণ কাজকর্ম আছে। যদি আমরা সংশোধনের দিকে যেতে চাই তাহলে ওই অতীতের ইতিহাসকে মনের মতন করে গঠন করলে চলবে না। প্রকৃত ঘটনা যেভাবে ঘটেছে সেইভাবে এটাকে গ্রহণ করে যতটা জানা যায় কথা বলতে হবে এবং ভবিষ্যতের কথাও ভাবতে হবে অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে। তো এইরকম ব্যাপার যদি নেতৃত্বের মধ্যে দেখা যেত তাহলে একটা সুস্থ নেতৃত্বের দিকে যেত। তো এই যে দল গঠন না করা, এমনিতে শুধু কমিটি করে দিলেই তো দল গঠন হয় না, রেগুলারলি টাইম টু টাইম সবগুলো কমিটিতে, আমি তখন মহকুমা ছিল, এই মহকুমা এবং ডিস্ট্রিক্ট কমিটিতে সর্বত্র অন্তত তাদের বক্তব্য দেওয়া উচিত ছিল রেগুলার। তাদের স্টাডি করে কিছু জ্ঞানও অর্জন করবে নিজের জাতির ইতিহাস, আন্তর্জাতিক পরিস্থিতি, কিন্তু এটা করে নাই। একমাত্র কমিউনিস্ট পার্টির লোকেরা চেষ্টা করছে যে শিক্ষা দীক্ষা দরকার রাজনীতির জন্য। এখন তারা যে শিক্ষা দীক্ষা দিয়েছে তরুণ কর্মীদেরকে, ছাত্র ইউনিয়নের কর্মীদেরকে, সেটা হলো এই লেনিনের কিছু লেখা, আরেক পক্ষ লেনিন মাওসেতুংয়ের কিছু লেখা আর মার্কস এঙ্গেলসের কিছু লেখা, এগুলো পড়তে। এখন নিজের দেশের ইতিহাস না জেনে অন্য
কোনো কোনো দেশের ইতিহাস না জেনে যখন তারা এইভাবে মার্কবাদ পড়ছে, মার্কস এঙ্গেলসের লেখা, লেনিনের লেখা, মার্কসের লেখা, তখন তো এটা বাংলাদেশের বাস্তবতার সঙ্গে মিলিয়ে এই ছাত্ররা যখন পড়ে নেতা হয়েছে মিলিয়ে কথা বলতে পারেননি। এইগুলো আমাদের মৌলিক ত্রুটি। আর রাজনৈতিক দল বলতে আওয়ামী লীগ যে দল, বিএনপি যে দল, জাতীয় পার্টি যেরকম দল, আমাদের বামপন্থী রাজনীতিক যারা তাদের যে দল, এরকম দল দিয়ে তো কোনো ফল হবে না, খারাপটাই নানানভাবে ঘুরে ফিরে আসবে। উন্নত চরিত্রের আমরা যদি ভারতেও দেখি যে ভারতীয় কংগ্রেস কীভাবে গঠিত হয়েছিল, পরে আনপপুলার হয়েছে, এখন আবার পপুলার হচ্ছে বলে। ভারতের কমিউনিস্ট পার্টি কীভাবে কাজ করেছিল সারা ভারতে তারা পারেনি, কিন্তু পশ্চিমবঙ্গে, কেরালায়, এদিকে আগরতলায়, আরও দু একটা প্রদেশে তারা তো বেশ কিছু সময় এই 25 বছর 30 বছর সময়ে মানে ক্ষমতায় ছিল। তো ওরা কীভাবে কাজ করছে এই ধরনের কিছু দৃষ্টান্ত দেখে আমাদের দেশে তো ওই রাজনৈতিক নেতৃত্ব তৈরি করার ব্যাপারটা বোঝা উচিত ছিল। পার্টি গঠন সম্পর্কে জওহরলাল নেহরুর কিছু কিছু লেখা আছে, সুভাষ বসুর লেখা আছে, আর জিন্নাহ সাহেবেরও কিছু কিছু বক্তব্য আছে দল এইভাবে গঠন করতে হবে। এবং জিন্নাহ যে রাজনীতি করতেন আমরা সেটাকে তখনও স্বীকার করতাম না, এখনও স্বীকার করি না, কিন্তু জিন্নাহর যে তিনি যেটা কমিট করতেন সেটাতে যে দৃঢ়চিত্ত ছিলেন এবং জানপ্রাণ দিয়ে কাজ করেছেন এটাও স্বীকার করতে হবে। জিন্নাহ যক্ষা রোগে মারা গিয়েছিলেন, তো তখনকার দিনে তো জিন্নাহ সাহেবের মতো লোকের যক্ষা হওয়ার কথা না, কেন হয়েছে এটা সম্পর্কে বলা হয়েছে যে জিন্নাহ এই রাজনীতির কারণে সময় মতো খাওয়া দাওয়া এবং যে রুটিন মেনটেন করলে স্বাস্থ্য ভালো থাকে সেটা তিনি করেননি। এই রাজনীতিতেই তিনি তার সমস্ত শক্তি দিয়ে দিয়েছেন এবং স্বাস্থ্য সম্পর্কে, পরিবার সম্পর্কে তিনি একেবারেই মনোযোগী ছিলেন না। এই কথাটাও অসত্য না। এখন আমাদের দেশে তো ওই রকম দৃষ্টান্ত পাওয়া যায় না, ওই দিকে আমাদের যেতে হবে যদি আমরা চাই। পার্টি গঠন আধুনিক যুগে খুব দরকার। এই যে ইরান ইসলামিক রিপাবলিক করছে এবং তারা একরকম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য এই খোলাফায়ে রাশিদিন ইত্যাদি অবলম্বন করে যাচ্ছে। হজরত মুহাম্মদ তো নবী ছিলেন, সেই সঙ্গে তিনি তো মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি সেনাবাহিনী গঠন করেছেন, যুদ্ধে নিজে গিয়েছেন, তারপরে আইন কানুন বিধিবিধান করার জন্য তিনি কাজ করেছেন। আমরা যদি ইউরোপের ইতিহাসেও দেখি তাহলে হজরত মুহাম্মদের সমকালে ইউরোপের এরকম নেতৃত্ব পাওয়া যাবে কিনা সন্দেহ। তো এই ব্যাপারটাকে তো আমাদের দেশে আজকের দিনেও রাজনৈতিক দল গঠন এবং এর গুরুত্ব, দল গঠনের পদ্ধতি এই সম্পর্কে কোনো রাজনৈতিক নেতা চিন্তা করেন না। এবং এটা ঠিক যে সব কাজের জন্যই কিছু শিক্ষা দীক্ষা দরকার হয়, কিন্তু বাংলাদেশে রাজনীতি করার জন্য কোনো শিক্ষা দীক্ষা দরকার হয় না। মিস্টার ইকতাদার আহমেদ, একটু আপনি বলবেন এখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কি করণীয়, মানে সামনের দিনগুলো কেমন যাবে বা কি করা উচিত সবাই মিলে? দেখুন, যে কোনো অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো যে একটা স্বল্পতম সময়ের মধ্যে নির্বাচন সংশ্লেষে যে ধরনের সংস্কার প্রয়োজন এই ধরনের সংস্কার করে তার হলো একটা নির্বাচনের আয়োজন। এখন নির্বাচনের আয়োজন পূর্ববর্তী তাকে কী করতে হবে যে মানে সমসুযোগ সম্বলিত মাঠ সৃষ্টি করতে হবে। আমরা দেখেছি যে আমাদের দেশে যে দলীয় সরকারের অধীন যখনই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দলীয় সরকার কিন্তু সমসুযোগ সম্বলিত মাঠ সৃষ্টি করেনি। আর তাছাড়া আপনি যদি বাংলাদেশের নির্বাচনের ইতিহাস যদি পর্যালোচনা করেন তাহলে দেখা যাচ্ছে যে দলীয় সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে এখন দলীয় সরকার হিসেবে আওয়ামী লীগ ছিল, বিএনপি ছিল, জাতীয় পার্টি ছিল, প্রতিটি নির্বাচনেই হচ্ছিল ক্ষমতাসীন দলীয় যারা ছিল তারা নির্বাচনে বিজয়ী হয়েছে। তাহলে আমরা আমাদের যে এই যে নির্বাচনের ইতিহাস থেকে বা আমাদের আচরণ থেকে আমরা মানে আগাম অনুধাবন করতে সক্ষম যে কোনো নির্বাচন বাংলাদেশে যদি দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয় তাহলে হচ্ছিল নির্বাচনে ক্ষমতাসীনরা বিজয়ী হবে। এখন বাংলাদেশে এই কারণেই কিন্তু দেখা গেল যে, এবং এটা হচ্ছিল বাংলাদেশের একমাত্র রাজনৈতিক বিতর্ক যে একটা সরকারের মেয়াদ অবসান পরবর্তী কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। তাহলে এটা একটা বিতর্কিত বিষয় ছিল। পরবর্তীতে জাতীয় ঐক্যমতের মাধ্যমে আমরা দেখলাম যে এখানে যে আমরা বলি যে জাতীয় ঐক্যমত হয় না, হয়েছে তো জাতীয় ঐক্যমতের মাধ্যমেই কিন্তু আমাদের দেশে এখানে হচ্ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রতিষ্ঠা হয়েছিল এবং এটাকে সাংবিধানিক রূপ দেওয়া হয়েছিল, এটা সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। এবং আমাদের সাংবিধানিকভাবেই আমরা দেখলাম যে দুটি নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছিল, একটিতে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল আর একটিতে বিএনপি বিজয়ী হয়েছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে একতরফাভাবে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে সংবিধান থেকে এটাকে অপসারণ করা হলো বা এটার অবসান ঘটানো হলো। তো এটা যদি ধরেন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যদি হতো তাহলে তো ধরেন এটা সম্ভব ছিল না। এবং সেটা যে তারা যে করেছে যে একটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি করেছিল 15 মেম্বার্স পার্লামেন্টারি স্পেশাল স্ট্যান্ডিং কমিটি। ওই কমিটি দেশের 104 জন বিশিষ্ট ব্যক্তির সাথে তারা মত বিনিময় করেছে এবং মত বিনিময় পরবর্তী ওই কমিটি ঘোষণা করলো যে তত্ত্বাবধায়ক সরকার 2 মেয়াদের জন্য থাকবে।
এটা ঘোষণা করার পরের দিনই তারা কিন্তু যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলো, দেখা করার পরে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিল যে না, তত্ত্বাবধায়ক সরকার থাকবে না। তারপরে আপনি দেখলেন যে এই যে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল বিষয়ক যে মামলা, রিট মামলাটি হলো, রিট মামলায় আপনার অ্যামিকাস কিউরি 8 জনের মধ্যে 7 জন বলল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে। অ্যাটর্নি জেনারেলের পুরো টিম, অ্যাটর্নি জেনারেলের টিম তো হচ্ছিল, এটা তো সরকারের আইন মানে প্রধান আইন কর্মকর্তা এবং তার অনুসারী যারা বা তার অনুগত আইন কর্মকর্তা, এরা 10 জনের টিম ছিল। 10 জনের সম্মিলিতভাবে মতামত দিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকবে। শর্ট জাজমেন্টে তারা বলল যে তত্ত্বাবধায়ক সরকার আগামী 2 মেয়াদের জন্য থাকবে। তারপরে আমরা দেখলাম যে যখন এই যে 16 মাস পরে যখন খায়রুল হক সাহেব ফুল জাজমেন্ট দিল, এটা পরিবর্তন হয়ে গেল। এবং পরিবর্তন যে উনি যে করলেন, এটা তো ধরেন একটা কোর্ট থেকে যদি জাজমেন্ট ডেলিভারির ব্যাপারে যে কোর্টের যে আমাদের যে সিআরপিসি, সিপিসি, অ্যাপিলেট ডিভিশন রুলস এবং হাইকোর্ট ডিভিশন রুলস, এই 4 জায়গায় বলা আছে জাজমেন্ট টু বি ডেলিভার্ড ইন দ্য ওপেন কোর্ট। তাহলে ওপেন কোর্টে কে, সিটিং জাজ ছাড়া অন্য কেউ তো ওপেন কোর্টে বসতে পারে না। তাহলে 16 মাস পরে খায়রুল হক সাহেব যে জাজমেন্ট দিয়েছে, ইট ইজ নো জাজমেন্ট ইন দি আই অফ দি ল। আইনের দৃষ্টিতে এটা কোনো জাজমেন্ট না। এটাকে আমরা বলতে পারি যে তাহলে ওনারা দেখেছে যে 7:4, তাহলে এটা হচ্ছিল 3:3 হবে, মানে 3 জন হচ্ছিল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, 3 জন হচ্ছিল বিপক্ষে, আর খায়রুল হকের জাজমেন্টটা নো জাজমেন্ট। তাহলে এই ধরনের ক্ষেত্রে হচ্ছিল এটা থার্ড জাজের কাছে যাওয়ার কথা, এটা তো থার্ড জাজের কাছে যায়নি। তাহলে ওইটা আমরা যদি বিচার বিভাগের দৃষ্টিকোণ থেকেও দেখি যে বিচার বিভাগের সিদ্ধান্তটা হচ্ছিল তত্ত্বাবধায়ক সরকারের হচ্ছিল সপক্ষে। তাহলে আমরা দেখলাম যে এই যে এই নির্বাচন বিষয়ক যে একটা বিতর্ক, এই বিতর্কটা কিন্তু এখনও কিন্তু এটা চলমান আছে। এখনও আমরা দেখলাম যে সবাই চাচ্ছে হচ্ছিল যে অন্তর্পক্ষে নির্বাচনটা দলীয় সরকারের অধীনে না হয়ে অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হোক। এখন ধরেন যারা অন্তর্বর্তী সরকার আছেন, ওনারা অনেক ধরনের রিফর্মস করতে চান এবং ওনারা সংবিধানের ব্যাপারে ওনারা বলতে চাচ্ছেন যে সংবিধান এটা কি সংশোধন হবে বা না সংবিধান পুনর্লিখন হবে। তো আপনাকে এটা অবশ্যই বিবেচনায় নেওয়া প্রয়োজন যে সংবিধান সংশোধন বলেন বা সংবিধান পুনর্লিখন বলেন, এটা তো হচ্ছিল পলিটিক্যাল উইল, এটা হচ্ছিল রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে এবং পরবর্তীতে আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, ওই নির্বাচনে যারা ক্ষমতাসীন হবে তারাই যদি এটা অনুমোদন করে, তাদের অনুমোদন অনুযায়ী এটা হচ্ছিল গৃহীত হবে। তো আমরা দেখেছি যে 111 যে একটা গভর্নমেন্ট ছিল, এই 111 গভর্নমেন্টটা কিন্তু অ্যাজ অফ টুডে নট অ্যাপ্রুভ বাই দি পার্লামেন্ট। এটা আমি একাধিক টকশোতে বলেছি। ওই গভর্নমেন্টটা বৈধ সরকার ছিল না, ওই সরকারটা সাংবিধানিকভাবে ওই সরকারটা গঠিত হয় নাই। তাহলে একটা অবৈধ সরকারকে একমাত্র হচ্ছিল বৈধতা দিতে পারে হচ্ছিল সংসদ। সংসদ ব্যতীত দেয়ার ইজ নো আদার অথরিটি ইন এ কান্ট্রি টু ভ্যালিডেট এনি আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট। তাহলে 111 আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট নট ভ্যালিডেটেড বাই দি পার্লামেন্ট, ইট মিনস দ্যাট গভর্নমেন্ট ইজ আনকনস্টিটিউশনাল অ্যান্ড দ্যাট গভর্নমেন্ট ইজ ইলিগাল। তাহলে ওই ইলিগাল গভর্নমেন্ট যে নির্বাচন পরিচালনা করেছে, ওই নির্বাচনও ইলিগাল এবং তৎপরবর্তী যে 3টা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ওই ধারাবাহিকতায় সেগুলো ইলিগাল। এছাড়া আমরা যদি সংবিধানের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে হচ্ছিল 14, 18 এবং 24-এর নির্বাচন হয়েছিল সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে হচ্ছিল অবৈধ। কেন অবৈধ? আমাদের যে সংসদ গঠন বিষয়ক যে সংবিধানের যে বিধান, আর্টিকেল 65 সাব আর্টিকেল 2, সেখানে বলা আছে যে কীভাবে সংসদ গঠিত হবে, যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত 300 এবং তাদের আনুপাতিক প্রতিনিধিত্বের ভোটে নির্বাচিত 50 সদস্য সমন্বয়ে সংসদ গঠিত হবে। তাহলে যে সংসদের 154 বা 153 জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত, সেই সংসদ কি আপনার হচ্ছে হলো যে অর্থাৎ সংসদ গঠন বিষয়ক যে সংবিধানের যে নির্দেশনা, সেই নির্দেশনা কি সেটা কি এই যে ফলো করেছে? যদি ফলো করে না থাকে তাহলে হচ্ছিল ওই সংসদটা অবৈধ। তারপরে 14 নির্বাচনে আমরা 18 নির্বাচনে আমরা দেখেছি যে আমাদের যে শেষ করে আনতে হবে নির্বাচন পরিচালিত হয়েছিল যে আইনে, এটার নাম হচ্ছিল রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার। ওই আইনে বলে দেওয়া আছে যে ভোট গ্রহণ কখন অনুষ্ঠিত হবে, কারা রিটার্নিং অফিসার থাকবে, কারা প্রিজাইডিং অফিসার থাকবে। আমরা সেখানে দেখেছি যে দিনের ভোট রাত হয়ে গিয়েছে। আর সর্বশেষ যে নির্বাচন, সেখানে আমরা দেখেছি যে সরকারি দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে হবেন এবং বিরোধী দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে হবেন, তিনি হচ্ছে বিদায়ী প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তিনি সব কিছু ঠিক করে দিয়েছেন। আর সর্বোপরি সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছিল এই 3টি নির্বাচনে ভোটার টার্ন আউট হচ্ছিল বিলো 5%। তাহলে এই 3টি নির্বাচন কোনোভাবেই হচ্ছিল এই যে গ্রহণযোগ্যতার দিক থেকে গ্রহণযোগ্য নির্বাচন না, আইনের দৃষ্টিতেও গ্রহণযোগ্য না, সংবিধানের দৃষ্টিতেও গ্রহণযোগ্য না। এবং একটা অবৈধ যে এই 111 গভর্নমেন্ট অবৈধ সরকার ছিল, অবৈধ সরকারের ধারাবাহিকতাও এটা হচ্ছিল অবৈধ। তাহলে সার্বিক বিবেচনায় এটা অবৈধ হওয়ার কারণে
আমাদের যে এই অন্তর্বর্তী সরকারের যে আগমন ঘটেছে এবং এদেরকে অপসারণের মাধ্যমে যে আগমন ঘটেছে, এই আগমনকে আমরা বৈধ বলবো। কেন বৈধ বলবো? আপনি তো হচ্ছিল বৈধভাবে তাকে অপসারণের সকল পথ আপনি রুদ্ধ করে দিয়েছেন। সেজন্যই আমরা বলবো যে একটা আন্দোলনের ফলশ্রুতিতে এই সরকারের আগমন ঘটেছে এবং এই সরকার বৈধ, এবং এটা চূড়ান্তভাবে বৈধতা প্রাপ্ত হবে আগামীতে যারা নির্বাচনে বিজয়ী হবে তারা যদি এদের সামগ্রিক কার্যক্রমকে বৈধতা দান করে। জি, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ক্লোজিং রিমার্কস। আমাদের এখানে নির্বাচন তো স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার পর যত নির্বাচন হয়েছে কোনোটাকেই সুষ্ঠু নির্বাচন বলা যায় না। 1991 সালের নির্বাচন সেইটাকে খুব প্রশংসা করেছে বিদেশি শক্তি, এবং আমাদের দেশের ভিতরেও অনেক সাংবাদিক এটাকে বড় করে তুলে ধরছেন। কিন্তু 1991 সালে যে নির্বাচন হয়েছে, যাতে খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হলেন, এই নির্বাচনটা তো সুষ্ঠুভাবে হয়েছে এটা বলা যায় না। এত বেশি বিদেশি শক্তি এখানে আসছে এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ইউকে থেকে, তারপরে আরও কোনো কোনো রাষ্ট্র থেকে। এত বেশি বিদেশি রাজনীতিবিদ যখন ঢাকায় বাংলাদেশে নির্বাচনের সুষ্ঠুতা দেখতে আসেন, তখন সেটা স্বাভাবিক থাকে না। বিদেশি শক্তির কাছে আমরা কেন এইভাবে যাব? আর 2 নম্বর কথা হলো, তত্ত্বাবধায়ক সরকার কথাটার কে উদ্গাতা, কে এই শব্দ সামনে আনছেন? এটা কি ঢাকার কোনো ব্যক্তি আনছেন? কলকাতার কোনো ব্যক্তি আনছেন? বাংলাদেশের কেউ কিংবা পশ্চিমবঙ্গের কেউ আনছেন? এটা কিন্তু কেউ অনুসন্ধান করে দেখেনি। একটা তত্ত্বাবধায়ক সরকারের ধারণা ব্যাপকভাবে সমর্থন করেছেন কেউ কেউ। আমার এইটা মনে পড়ে যে এরশাদ ক্ষমতায় আসার অল্পদিন পরেই এখানে এরশাদ বিরোধী আন্দোলন আরম্ভ হয়েছে। এত দ্রুত আন্দোলন আরম্ভ হয়েছে দেখে আমরা কিছুটা বিচলিত হয়েছি যে নতুন করে একজন মিলিটারি রোলার আসছেন এবং 3 মাস যেতে না যেতেই তার বিরুদ্ধে আন্দোলন। আমি ছাত্র আন্দোলনের কথা বলতে চাইছি। আমার একটা সন্দেহ হয়েছে এটা কি। তারপরে দেখলাম আরও 8-9 মাস পরে কিছু বুদ্ধিজীবী নানান রকম বিবৃতি দিচ্ছেন, এবং তারা পরিচিত হয়েছেন 31 বুদ্ধিজীবী গোষ্ঠী বলে। 31 জন বুদ্ধিজীবী। 1 নম্বরে ছিলেন ওই বেগম সুফিয়া কামাল, এবং পরবর্তীকালে যারা আওয়ামী লীগের মানে বুদ্ধিজীবী বলে পরিচিত, এবং সেই সঙ্গে তারা সিভিল সোসাইটি অর্গানাইজেশনেরও কর্তা ব্যক্তি। তো তাদের থেকে আসছে কথাটা তত্ত্বাবধায়ক সরকার। এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা, কোনো কর্মী, কোনো ছাত্রনেতা, ছাত্রকর্মী অথবা কোনো সাংবাদিক তাদের থেকে আসেনি। কাজেই কারাই তত্ত্বাবধায়ক সরকার এখানে মানে বললেন, প্রথম মানুষকে কনভিন্স করলেন, এই সম্পর্কে নানা জনের বক্তব্য মনে পড়ে, সেগুলো এখন বলার তো সময় সুযোগ নেই। তো এইভাবে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, এই ব্যাপারটাই তো যে কী বলে ডিপলিটিসাইজেশন, রাজনীতিকরণ অথবা রাজনীতিকরণ, 2টা শব্দই সংবাদপত্রে ব্যবহৃত হয়েছে। যে বাংলাদেশের রাজনৈতিক দল থাকবে, রাজনৈতিক নেতাও থাকবে, কিন্তু রাজনীতি বলতে যা বোঝায় এটা থাকবে না। এবং এইরকম কিছু ব্যাপার 1980-র দশকের এরশাদ বিরোধী আন্দোলনের সময়ই এখানে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দলই করেছে, এবং রাজনীতি বিসর্জন দিয়ে তারা কিভাবে ক্ষমতায় যাবে কেবল সেটার জন্য স্লোগান দিয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় থেকে দেখছি বিভিন্ন ছাত্রদল মানে ছাত্রনেতারা আসতেন আমাদের কাছ থেকে, যে এই আন্দোলনটা বাংলাদেশের ভেতর থেকে কোনো রাজনীতিবিদের কিংবা কোনো বুদ্ধিজীবীদের মাথা থেকে আসেনি। এই আন্দোলনটার ধারণা পশ্চিমবাংলার কলকাতার ওই অঞ্চলেরও কোনো বুদ্ধিজীবীর কিংবা রাজনৈতিক নেতাদের থেকে আসেনি। এটা আসছে আমরা পেলাম বিবিসি রেডিওর মাধ্যমে। বিবিসি রেডিও কিন্তু কে খুব বিশ্বাস করতো এই দেশের যারা রেডিও শোনেন সচেতন লোক, এবং বাংলাদেশের টেলিভিশন, বাংলাদেশের কী বলে রেডিও, বাংলাদেশের সংবাদপত্র, এইগুলোর প্রতি এরা অশ্রদ্ধা প্রকাশ করা ছাড়া কোনো রকমের শ্রদ্ধা প্রকাশ করেন। এবং আজকেও যদি আমরা সেই সময়ের দৈনিক কাগজ দেখে যাই পৃষ্ঠার পর পৃষ্ঠা, দেখব যে নিজেদের প্রতিষ্ঠানগুলোর প্রতি কী পরিমাণ অনাস্থা, আর বিবিসির প্রতি কী পরিমাণ মানে আস্থা। অত্যন্ত ভুল ধারায় বাংলাদেশের রাজনীতিবিদেরা এবং বুদ্ধিজীবীরা চলছেন। মৌলবাদ বলে একটা কথা, এটা কি ঢাকার কিংবা কলকাতার কোনো বুদ্ধিজীবীদের মাথা থেকে আসছে? এইটাও তো ওয়াশিংটন, তারপরে কি লন্ডন হয়ে কলকাতায় ঢাকায় আসছে। কাজেই বাইরে থেকে যখন কোনো কথা পাওয়া যায় এবং যে কোনোভাবে হোক উৎস গোপন রেখে এটা ছড়িয়ে দেওয়া হয়, অনেকে বলে যে এগুলোর পেছনে অর্থও তারা ব্যয় করে, হতে পারে সেটাকে, কিন্তু আমাদের হাতে কোনো প্রমাণ নাই। কিন্তু এটা যে ঢাকার কোনো বুদ্ধিজীবী অথবা রাজনীতিবিদ এইসব ধারণা উদ্ভাবন করেছেন অথবা পশ্চিমবঙ্গের কলকাতার কেউ করেছেন এরকম না। কাজেই ডিপলিটিসাইজেশন ব্যাপারটা নানানভাবে চালানো হয়েছে। মিলিটারিরা ক্ষমতায় আসলেও
তারা এক ধরনের জাতীয়তা বোধ দিয়ে পরিচালিত হয়েছে, দেশের অবস্থাটা ভালো হোক এটা চাইছে। কিন্তু যারা একান্তই বিদেশি নানান শক্তির সঙ্গে যুক্ত বুদ্ধিজীবী, যারা একান্তই বিদেশি নানান বৃহৎ শক্তির সঙ্গে যুক্ত, তারা তো কোনো সুষ্ঠু রাজনীতির দিকে নিতেই পারে না দেশকে, এটা আমাদের ধারণা। এখন এইগুলো থেকে যে এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশের রাজনীতিকে মুক্ত করতে পারবেন, এটা তারা কাজের দ্বারা যদি প্রমাণ করেন অবশ্যই আমাদের সাপোর্ট পাবেন। এবং দেশবাসী রাজনীতিবিদদের প্রতি আস্থা হারিয়ে মানে নীরব আছে, এই সরকার কি করে দেখি, এবং এই সরকার ভালো করলে আমাদের সমর্থন পাবে, এরকম একটা অবস্থায় এখন আছে। দর্শক, তো দেখা যাক কি হয়। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর আবুল কাসেম ফজলুল হক এবং মিস্টার ইকতাদার আহমেদ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, আমার দুই অতিথি ইতিহাস থেকে শিক্ষা নেবার কথা বলেছেন, পেছনে ইতিহাসটা পর্যালোচনা করে সামনের দিকে এগোবার পথ বের করবার কথা বলেছেন। নেতৃত্বের দুর্বলতার কথা আলোচনার মধ্যে এসছে এবং সামগ্রিকভাবে পরিস্থিতির সামাল দেবার জন্য সম্ভবত নির্বাচনটাই হয়ে উঠবে প্রধান পথ, যেটা এই আলোচনায় ঘুরে ফিরে নানাভাবে আসবার চেষ্টা করেছে। এবং সেখানে নির্বাচনের মধ্য দিয়ে আসলে রাজনীতিরই ক্ষমতায়ন হয়। সেই কারণে ওনারা মনে করেন যত দ্রুত সম্ভব একটা ভালো নির্বাচন অনুষ্ঠান আয়োজন করাই হচ্ছে এই সরকারের কাজ, এবং সেই সঙ্গে সরকারের দক্ষতা, তারা যদি আরও জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন এবং তারা যদি দক্ষতা প্রদর্শন করতে পারেন, সেটাও হয়তো সামনের দিনগুলোতে বাংলাদেশকে পরিস্থিতি সামাল দেবার জন্য সহায়ক হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।